মানে মানুষকে বুঝাইতে পারি না যে আমি ঘুরতে আসছি। সাইকেল চালিয়ে বাংলাদেশের 495 উপজেলা ভ্রমণের আজকে আমার 45তম উপজেলা ভ্রমণ, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা। কেন্দ্র উপজেলায় মানুষের ভালোবাসা সিক্ত হয়ে আটপাড়া উপজেলার হারিয়ে যাওয়া এক শিল্পের খোঁজে আজকে আমি চলে যাব আটপাড়ার এক প্রত্যন্ত গ্রামে। চলেন আজকে আপনাদেরকে আটপাড়া ঘুরিয়ে নিয়ে আসি। এই মাছ ধরার সবচেয়ে বেস্ট মোমেন্ট কোনটা জানেন? যখন হইতেছে এই যে মাছ সবগুলো একসাথে নিয়ে আসে, এই যে হারিয়ে যায় এক শিল্প, এটারে আসলে আমরা কদর করি না। যে অনেকে আসে আইসা ছবি তুলে, প্রতিদিনই আসে, নিয়ে যাওয়ার জন্য কেউ বলে না, এই তুলে নেয়, আমরা কেউ উপকার আর কেউ করে না। আমরা অনেক জায়গায় শুনতেছি যে আমরা কাজটা খুব একটা নামি দামি কাজ, শিল্প কাজ, তার জন্য আমরা চাচ্ছি যে এটা যাতে আরো যদি নিজ বাড়ি না যায়, আরো বাসায় যদি আপনারা দিন তা আমরা খুব খুশি হইব। কি পাপড়ি জন্য পিঠা বললেন? এখন দিবেন রোদ্রে না? সাফায়েত আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। গতকাল সন্ধ্যায় ঠিক ইফতারির সাথে একসাথে করা মুহূর্তে পরিচয়, এবং তারপরেই আঙ্কেল তার বাসায় ইনভাইট করে আমারে এবং এই অত্যাচার করে গেলাম। এখন চলে যাইতেছি, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আর আমারে যদি ফেসবুক চালান পেয়ে যাবেন, এখানে মিস্টার ট্রাভেলার আমার ফেসবুক নাম। সুনামগঞ্জ জেলার সবগুলা উপজেলা পার হওয়ার পরে যে শালা থেকে চলে আসলাম, নেত্রকোনায় প্রবেশ করলাম, তারপর থেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ অফ রোডগুলোও দারুণ এখন পর্যন্ত, এবং মায়ায় অফ রোডগুলো আরও বেশি সুন্দর আমার কাছে মনে হয় এই অন রোড থেকে। বাট অন রোডগুলোও সব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হচ্ছে আপনার ভেরি ফ্রেশ, স্মুথ, বাটার স্মুথ বলে যেটাকে। আসলে সবাই আমার এত স্নেহ করে, মনে হয় যে নতুন বাচ্চা আর কি, এরকম ভালো লাগে বিষয়টা, যারা আসলে সব জায়গায় পাওয়া যায় না এরকম। সো সাফায়েত আঙ্কেল খুব দারুণ মনের মানুষ, ভালো লাগছে। আসলে সে বুঝে বিষয়টা, ভ্রমণটাকে সে বুঝে, সে একজন শিক্ষিত মানুষ হইলেই হয় না, শুধু এই ভ্রমণকে সবাই বুঝে না। এই ডাউকি, এই যে ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাউকি নাম শুনলে আমাদের সেই ইন্ডিয়ার বর্ডারের ডাউকির কথা চলে আসে মাথায়। বাট এই জায়গার নামও যে ডাউকি, বাংলাদেশে এত নাম আছে যে কমন মানে মিলে যায় একটার সাথে আরেকটা। মানে মানুষকে বুঝাইতে পারি না যে আমি ঘুরতে আসছি। ভাই আমারে বলতেছে যে আসলে আসলটা কোন, আসলে আসলটা কোন? ভাই আসলটা কি বলে কিছু নাই ভাই, আমি ঘুরতে আসছি ভাই, আমি সাংবাদিক না, আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্যে ভ্রমণ না, উদ্দেশ্য অবশ্যই আছে বলে না না, তাও বলে না না, কি করবো ভাই বলেন? উদ্দেশ্য ছাড়া কেউ আসে নাই। উদ্দেশ্য ছাড়া কেউ আসে নাই? না না। তা আপনার কাছে কি মনে হয় কি উদ্দেশ্য হইতে পারে? আপনি সাংবাদিক করেন। সাংবাদিক? হ্যাঁ। এই সরঞ্জাম হইতেছে অনেক দিনের জন্য ঘুরতে পেরেছি, সেই জন্য এই সরঞ্জাম। এই জায়গার নাম কি ভাই? এই জায়গার নাম আশুজিয়া পূর্বপাড়া। এটা কি কেন্দুয়াই? কেন্দুয়াই পড়ছে? আচ্ছা আচ্ছা। সব কি আপনার? আচ্ছা আচ্ছা। টান কি একটা দিছেন? এই প্রথম এক টান? পাবদা? সব পাবদা মাছ? সব পাবদা মাছ? আচ্ছা আচ্ছা। একদম গভীরটা করে দিচ্ছে, তখন ভালো লাগবো। কত যত চিল চলে আসে, উরে ভাই। এই মাছ ধরার সবচেয়ে বেস্ট মোমেন্ট কোনটা জানেন? যখন হইতেছে এই যে মাছ সবগুলো একসাথে নিয়ে আসে এবং হইতেছে যে ঈদে আর কি, এটা মানে তোর বলে আর কি, ওইটা ভালো লাগে। হ্যাঁ, এই যে মাছ টাছ সবগুলো যে একটা ঝাঁকিনি দেয়, ওই যে মাছ করতেছে, এক কথায় অপূর্ব লাগে। আর যখন ছোট ছিলাম আমাদের নিজেদেরও ঘের আছে এখনো, আগেও ছিল। আগে মাছ চাষ করা তো খুব দারুণভাবে, তখন দাঁড়ায় থাকতাম মাছ নেওয়ার জন্য। নিজের পছন্দের যে মাছগুলো আছে সেইগুলা, ছোট ছোট মাছ দিলে খুব খুশি হইতাম। আমাদের ছিল চিংড়ি মাছ, খুব বেশি ছিল চিংড়ি মাছ, রুই মাছ, কাতলা মাছ, আমরা এটাকে বলি সাদা মাছ। তারপরে বড় বড় সরপুঁটি মাছ আমাদের প্রচুর। হ্যাঁ, আর চিংড়ি মাছ তো এটা তো কমন, সব আমাদের আছেই। আর কেউ আবার আমার কাছে চিংড়ি মাছ খাইতে চায় না, এখন খুব বেশি চাষ করা হয় না চিংড়ি মাছ। তো ভালো লাগলো। এই জায়গার নাম কি ভাই? এই জায়গার নাম কি ভাই? আশুজিয়া। আচ্ছা, আশুজিয়া। এটা তো কেন্দুয়াতে পড়ছে না? কেন্দুয়ায় পড়ছে। এক্সপ্লোর গুগল মেড মি হিয়ার। গুগল আমাদের সবসময় খারাপ রোড দেখায় সেটা কিন্তু নয়,
মাঝে মাঝে অসম্ভব সুন্দর কিছু গ্রামের ভিতরে রোড এক্সপ্লোর করতে করতে পেয়ে যাই। এটা হতেছে অন অফ দেম। এটা যখন আমি কেন্দুয়া থেকে আটপাড়ার দিকে যাচ্ছিলাম তখন সামহাও গ্রামের ভিতর ঢুকতে ঢুকতে আমি আসলে এই রোডটা পেয়ে যাই, এবং এই সার্কেলটা এত সুন্দর লাগছে আমার কাছে অমাইক। আসলে ড্রোনে ভালোভাবে ক্যাপচার করতে পারি নাই একা একা, বাট একজন হইলে আমেজিং কিছু শর্টস ক্যাপচার করতে পারতাম। এবং পথে যেতে যেতে আরও একটা দারুণ শট পেয়ে গেলাম। মানে কি ল্যান্ডস্কেপ, জাস্ট একবার দেখুন, মানে আপনার সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম সার্থক মনে হবে যখন আপনি এই ধরনের সবুজ শ্যামল প্রকৃতির আচ্ছন্ন থাকবেন আপনি। তারপরেই পাশে একটা মসজিদে জুম্মার নামাজ ছিল, জুম্মাবাদ জুম্মার নামাজ আদায় করে নিলাম এবং হুজুরের সাথে খোঁজ গল্প। আমি যদি সময় পাইতাম তাহলে আমিও ওই দেশ দেখতাম, বিশেষ করে আমার দেশ মাতৃভূমি বাংলাদেশ, এটার মধ্যে এত সুন্দর দেশ আরো বিশ্বে কোথাও আছে কিনা আমি জানি না। খুবই সুজলা সফলা শস্য শ্যামলা একটা দেশ, কিন্তু এই দেশটাকে যদি আমরা খুব সঠিকভাবে এই দেশের সম্পদ এই যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে এই দেশটা স্বনির্ভর হতে পারতো, স্বনির্ভর হতে পারতো। যেমন আমাদের মালয়েশিয়া একটা দেশ যেটা খুবই পিছিয়ে পড়া ছিল একসময়, মালয়েশিয়া খুব দুর্বল ছিল, কিন্তু আমাদের থেকে বেশি আগে নয়, তারা স্বাধীনতা পেয়েছে এবং পাওয়ার পরে তারা আমাদের থেকে অনেক ডেভেলপ। যেমন মাহাথির মোহাম্মদ তার আমলে অনেকটা উন্নত হয়েছে, এখনো তারা উন্নত, কারণ তাদের দেশে তাদের যে সম্পদ এই সম্পদটাকে তারা যথাযথভাবে কাজে লাগায়। কিন্তু আমাদের দেশের সম্পদ এটাও যদি আমরা এইভাবে যথাযথভাবে কাজে লাগাতে পারতাম তাহলে এরকম অবস্থা হতো না। আমাদের দেশে যে রাস্তাঘাট দেখেন কত অনুন্নত, এখন অনেক রাস্তা আছে যেগুলি ফাঁকা হয় নাই। খুব দারুণ সময় কাটালাম এই বাচ্চাদের সাথে, ইট ওয়াজ সো ফান। ওদেরকে ইনস্ট্রাকশন দিছি এবং ওরা আমার ছবি তোলার কাজে হেল্প করছে। এই মসজিদে নামাজ পড়ছি, ভাই আসেন আমি আসতেছি। এই মসজিদে নামাজ পড়ছি এবং এই মসজিদে যে ইমাম সাহেব আছে সে আসলে খুবই আমার ভ্রমণ কাহিনী শুনে আসলে মুগ্ধ, এবং তারও ইচ্ছা এরকম ভ্রমণ করবো, সেই জন্য আমার দাওয়াত দিচ্ছে থাকার জন্য। 13 কিলোমিটার আজকে আমারে দেখতে আসছে। তোমার নাম কি জানো বলছিলা? দেখতে কম্পিউটার দেখ, আমি মুহাইমিন আর তানিশা, অনেক ভদ্র নাম। তাইশা, তানিশা, তানিশা। গতকালকে রাতে ঠিক এইখানে অবস্থান করছিলাম, এক হুজুরের বাংলো বাড়ি। গতকালকে কোনোভাবে জানতে পারছিলাম ড্রোন আছে, এই পুরোটা পাগল করে ফেলাইছে টুকটাক, মানে অলমোস্ট। আর এই খুব ভালো ছিল কি উচ্ছ্বাস। রেডি 1 2 3 খুশি নি লাই দিছি, দেখছো খুশি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাই সেই বিমানটা। এইটা বিমান না, এটা কি তা? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আটপাড়া। কেন্দুয়া উপজেলার মায়া ত্যাগ করে চলে আসলাম আটপাড়ায়। আসলে কেন্দুয়া উপজেলাটার এখন রমজান মাস, সেই সাথে সাইক্লিং একটু কম করা হচ্ছে এবং আমি চলে গেছিলাম কিশোরগঞ্জের কাছাকাছি তারাইলের ওই দিকে। এটা শেষ না করলে আর এইভাবে যাওয়া হতো না, মানে রুট প্ল্যান করে, সেই জন্য একটু ব্যাক করতে বেশি সময় প্রয়োজন হয়ে গেছে। আর কেন্দুয়া উপজেলার বিশুদ্ধতা আসলেই আপনাকে মুগ্ধ করবে। আর এইখানে বসে হইতেছে আমি আটপাড়া অলরেডি প্রবেশ করছি। এখানে যে প্রকৃতির গান, রাস্তার মেইন রোডের পাশে এই গাছটা আমার খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আগে যখন আমি রানীগঞ্জ ব্রিজের ওইখানে যাই, ওইখানে এরকম একটা গাছ পাই, তো ওই গাছের যে শব্দের যে মূর্ছনা আমাকে আসলে মুগ্ধ করে। তারপর থেকেই মোটামুটি একটা ভালো লাগা কাজ করে যায়। প্রকৃতির যে একটা গান সেটা আসলে খুব ভালোভাবে, সেই জন্য আসলে বসা এখানে। আর আটপাড়ায় দর্শনীয় স্থান বলতে খুব তেমন কিছুই পেলাম না। নামকরণের ইতিহাসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। 1983 সালে এই আটপাড়া উপজেলাটা প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন ময়মনসিংহ পরগনা জমিদারের গৌরীপুরের বজেন্দ্র কিশোর রায় চৌধুরীর নাম অনুসারে স্থানের নামকরণ করা বড়জের বাজার। সেই বাজারের পরবর্তী নাম আটপাড়া। স্থানীয়ভাবে আটপাড়ার বাজারকে আজও
বড়জের বাজার বলা হয়ে থাকে এবং অনেকেই এই নামেই চিনে। চলুন আমরা সামনের দিকে রওনা করি এবং দেখতে থাকি যে কোথায় যাওয়া যায় আজকে। ভাই বিক্রি হয় ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কয় টাকার ইনভেস্টমেন্ট আপনার, মানে কয় টাকার পুঁজি ভাই এই জায়গা? কোনটা আনুমানিক 4-5 হাজার দিনে ইনকামে কত? এখন যাচ্ছি আপনার হারিয়ে যাওয়া এক আমাদের ঐতিহ্য মৃৎশিল্প। সো মৃৎশিল্পর এখানে একটা খুব একটা প্রচলন ছিল বাকরপুর নাম করে, আটপাড়া উপজেলার। সো সেই খোঁজেই আসলে আস্তে আস্তে করে সামনে আগানো, মানুষকে জিজ্ঞেস করতেছি এবং চলে আসলাম সেই গ্রাম বাংলার মিঠো পথে। তো আটপাড়ায় বাকরপুর ঢুকতেই বাইরে গেলাম নিজাম বাইরে, জিজ্ঞেস করলাম আসলে কোন জায়গায় ভাই, কোন জায়গায় গেলে পাওয়া যাবে? এই যে এই দিকে যাবো নাকি ওইদিকে? গ্রাম বাংলার পথে এখনো আপনার ঝিঝি পোকার শব্দ শোনা যায়। হারিয়ে যাওয়া এক শিল্পের খোঁজে চলে আসলাম আমরা। সো ফাইনালি পৌঁছে গেলাম হইতেছে আপনার বাখুরপুর না, কুমারপাড়া। এবং হচ্ছে এইখানে এই আক্ষেপটা আমার কাছেও একটা আক্ষেপ আছে, সেটা হইতেছে এই যে হারিয়ে যায় এক শিল্প, এটাতে আসলে আমরা কদর করি না। আর আধুনিকতার ছোঁয়ায় এটা মনে করেন যে আরও হারিয়ে যাওয়ার পথে, এবং প্লাস্টিকের যে ব্যবহার সেক্ষেত্রে আপনার এটা নেই বললেই চলে। মানে আমাদের এই যে মৃৎশিল্পর যে ব্যবহার নেই বললে চলে। এবং আমরা যে ছোটো যখন বাচ্চা ছিলাম তখন হইতেছে আমরা যখন ওই যে পূজা বা বিভিন্ন অনুষ্ঠান হইতো, আমরা আবদার করতাম যে এই যে মাটির জিনিসপত্রের আবদার করতাম বিভিন্ন সময়ে। বাট এই জিনিসগুলো না, সো এখন আর মানে স্মৃতি হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো এইটা নিয়ে আসলে মানে কাজ করা উচিত, এবং এটা নিয়ে আসলে রপ্তানির কাজও করা উচিত দেশ বিদেশে। কারণ এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীনতম একটা শিল্প এবং ইতিহাস, ঠিক আছে, ইতিহাস ঐতিহ্যের জায়গা। যে অনেকে আসে আইসা ছবি তুলে প্রতিদিনই আসে, কিন্তু কেউ তো এই মাল নিয়ে যাওয়ার জন্য কেউ বলে না। বা আমরা বলছিলাম যদি এটা অর্ডার দিয়ে আমরা বাড়ির থেকে নিয়ে যাইতো আমাদের সুযোগ সুবিধা হইতো। হ্যাঁ, ডাকনা হাড়ি পাতি সব। এটা আমাদের ব্যক্তিগত কাজ, আজকে মন চাইতেছে করতেছি, কাল মন চাইতেছে না আজকে করতাম না। মুক্তারাম পাল, আচ্ছা, কত বছর ধরে কাজ করেন এই কাজ? অন্তত 70 বছর। 70 বছর? তার মানে তো আপনার যারা বংশের পূর্বপুরুষ আছে এরাও তো করতো না? এরাও করতো। আচ্ছা, তাদের দেখে আপনি শিখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো মনে করুন যে বাপ দাদার জিনিসগুলো কোনোভাবে টিকে রাখতেছেন, হ্যাঁ। তো এইটা ছাড়া মানে যখন দেখতেছেন যে এটাতে পারতেছে না, যখন কি করতেছেন আপনারা? আমরা এটা ছাড়া এই যে কেউ ব্যবসা করতেছে, আবার সারা বছর মূর্তির কাজ কইরাও চলতেছে, সিজনে মূর্তির কাজ কইরাও চলতেছে। যারা আসলে এগিয়ে আসতে চান মানে এই শিল্পকে প্রসারিত করতে, তাদের প্রতি বিনীত অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। এবং দিদির নাম্বার দিয়ে দিব না এখানে আমি, তখন আপনি যদি আপনাদের এগুলো কেনার প্রয়োজন হয় বা যদি চান যে এখানে সাহায্য করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আপনাদের যথাসাধ্য মানে অ্যাটলিস্ট এইটা যাতে মানে ভালোভাবে প্রসারিত হয় এবং রপ্তানিও করা যায়, সেইভাবে যদি আপনারা মানে আমাদেরকে সাহায্য করতে পারেন তাহলেও এটা অনেক না দিদি? হ্যাঁ, অনেক। আর এইখানে যদি কতগুলা ফ্যামিলি আছে এখন? কতগুলা ফ্যামিলি আছে? এখনো 20-25 তুলে নেয়। আমরা কেউ উপকার আর কেউ করে না। আমরা এটাতে যে উন্নত হইয়াম এমন ধরনের আমরা উপকার কেউ করে না। আমি চাই যে আসলে এই আক্ষেপের জায়গাটা যাতে মিটে যায়, আপনারা একটু মানে এগিয়ে আসবেন। এই যে আমি যেরকম মানে এই যে এগুলো হারায় যাচ্ছে, আর 5-10 বছর পরে দেখা যাবে কিনা সন্দেহ হইতেছে। তো সেই জন্য অনেক খোঁজ খবর করে আমি এখানে চলে আসছি। আমরা অনেক জায়গায় শুনতেছি যে আমরা কাজটা খুব একটা নামি দামি কাজ, শিল্প কাজ, তার জন্য আমরাও চাচ্ছি যে এটা যাতে আরো যদি নিজ বাড়ি না যায়, আরো বাসায় যদি আপনারা দিন তা আমরা খুব খুশি হইব। উজ্জ্বল পাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনি সব পারেন? রং টং সহ একদম সব কিছু না? শিখছেন কার কাছ থেকে? হাতে করি বাবার কাছ থেকে। ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দাম কেমন হয়? কারিগর বেশি? আমাদের এই যে কারিগর বেশি, কিন্তু দাম মনে করে এই সেটটা মনে করেন 5,000 বা 6,000। মুহূর্তে জড়ো হয়ে গেছে অনেক লোকজন। এইটু ড্রোন ফ্লাই করছিলাম উপরে, এবং দিদি বলতেছে যে আমি একটা আসনক জিনিস দেখলাম এইখানে, মানে
ভিন্ন রকম জিনিস এবং আমার কাছে ড্রোন দেখেও সে মানে মুগ্ধ যে ভিন্ন জিনিস দেখছে একটা না যেমন আপনি আসানক জিনিস দেখছেন আমার কাছে তখন আপনার কাছেও আমি আসানক জিনিস দেখলাম। আচ্ছা 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 খুশি আমিও খুশি কি আপনার বাড়ি এটা আপনি কি বানাইতেছেন দিদি মোটর গাড়ি টম 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 ওই যে এরকম এরকম হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এটা তো মনে করেন যে স্মৃতি আমরা কত কিনছি আমি এখনো গেলে আমি মেলা টেলায় গেলে এইগুলা নিয়ে আসি কিনে নিয়ে আসি আমি টম টম নেড়া করতেছে নেড়া টাকা হয় নাই তো বাকি আছে কিছু এই যে সিমের পাতা দিচ্ছেন ডলে দিচ্ছেন সিমের পাতা দিচ্ছেন দোলা দিদি এটা আপনার এঁটেল মাটি না এঁটেল মাটি আপনাদের তো মাটিও কিনতে হয় পানিও কিনতে হয় একটা স্পেশাল পানি আছে না এর জন্য এইটা কিনে ওই যে মিক্স করতে হয় কত 500 টাকা মন খয়ের টাইপের আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি খয়ের আম বানাইছেন রং করা হয় নাই না দাম কয় টাকা এই আমের এক অন্যরকম শিল্পযোগ্য আসলে যখন পোড়ায় তখন দেখতে যেভাবে সাজায় হ্যাঁ দারুণ লাগে পুতুল আচ্ছা 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 আর এখন মূলত বান্নির সময় অর্থাৎ হইতেছে আপনার মেলার সময় তো এই জন্য এই কাজগুলো একটু কম হ্যাঁ ব্যাগটাই দেখতে পারতাম কি পাপড়ি জন্য পিঠা বললেন জালি পাপড়া পিঠা তো ছোটবেলায় আমরা এরকম করে বানাইতাম মনে আছে এখন দিবেন রোদ্রে না আটতো না আটপাড়া বাজার বুর্জের বাজার আসছিলাম আটপাড়া বুর্জের বাজার হ্যাঁ তো এইখানে যে জাম লাগছে তো যাওয়া যাইতেছে না হাট বইছে এই জন্য মনে হয় 10 টাকা করে নেয় না কেজি আসলেই সত্য কথা এত ভালো বাগুন 10 টাকা করে হইতেছে না আরেকটা কথা জানেন দুঃখের বিষয় হইতেছে উত্তরবঙ্গে 1 টাকা করে কেজি 1 টাকা করে কেজি তাই মানুষ নিচ্ছে না হইলো কিছু মানে এক মন কারণ কি রমজান মাসের জন্য ফল প্রচন্ড ও আচ্ছা ফলন বেশি হয়েছে ইন্না নিল্লা এইগুলো 50-60 টাকা করে কি কেজি কি দেখাইছি মানে সর্বনিম্ন সবসময় এই যে ট্রলার দিয়ে আইছি এদের বাড়াই দিই তার ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রচুর পরিমাণ সবজি আছে আমরা দাম বাড়ি কোথায় আছে আপনার বাড়ি আটপাড়া বাড়ি আচ্ছা নিজের খেতে সব এই কি আপনার এক চালানের মাল তো এখানে না হইলে তো আপনার 30 কেজির উপরে হবে 40-50 কেজি হবে না আরো আছে আচ্ছা এটা তো খুবই করুণ একটা জিনিস হয়ে গেল এত সুন্দর মানে মানে কি সুন্দর হয়েছে না ভাড়া দেওয়া লাগবে 200 টাকা আর 50 টাকা বেচতে পারলেন না এ আল্লাহ আল্লাহ তুমি কৃষকদের উপর দেখো একটু নাহলে তো মরে যাবে সব জায়গায় কি সেম নাকি ও ভাই আপনারও কি সেম নাকি কেজি ভাই কত করে 10 টাকা নিশ্চয় না মানুষজন তাই 10 টাকা করে কেজি এক পিস বেগুনি কিনতে লাগে 10 টাকা লাগে 10-15 টাকা লাগে এক পিস 1 কেজি 10 টাকা ভাবা যায় না নিল্লা মানুষ মইরা গেলে মানুষের দাম বাড়ে এই তো একটা কাজ করেন বেগুনি বানাই বেচেন চাচা 5 টাকা করে বেগুনি বেচেন 10 টাকা করে বেগুনি
এই বেগুনি 10 টাকা করে ভাই? হ্যাঁ, 10 টাকা, 5 টাকা। এর 1 কেজি বেগুনের দাম 10 টাকা, আর এই 1 পিসের দাম 10 টাকা। এটার মধ্যে তেল খাইছে, তেল দিলেন, তেল কত দিবেন ভাই আপনি? তেল মশলা কত দিবেন? এর মধ্যে তো 10 টাকা তেল গেল। আর আপনার এই যে বেগুন আর এনো, এইটা তো আপনার ভাই 200 গ্রামও হবে না ভাই, এটা 200 গ্রামও তো হবে না। 200 গ্রাম এইটা তো গাইল তো 300 গ্রাম। এইটা দিয়ে আপনার 10 পিস হবে তো আপনার বেগুনি। 10 পিস হলো তো 50 পিস বানায় না? আল্লাহ, আল্লাহ তুমি কৃষকদের উপরে রহম করো। হ্যাঁ, আমার লাগবে না, তুমি করো, বুলেট না তুমি করো। কত? 100 টাকা পিস তো কমই আছে আসলে। 100 টাকা নাকি? আমার দেখো 100 টাকা, ঠিক আছে। মোটামুটি ভালোই টাটকা সবজি পাওয়া যায় এখানে, নিজেদের ক্ষেতের মনে হয়। কিন্তু সবচেয়ে খারাপ লাগলো বেগুনের অবস্থা দেখে এই সিজনে। কৃষক কি এর পরে এবার বেগুন করবে, আর তখন দেখবেন আবার দাম বেড়ে গেছে, কিনে খাইতে পারবো না। আজকে হাটবারের দিন, এই জন্য আর কি জাম লাগছে। আলহামদুলিল্লাহ আটপাড়া উপজেলা শেষ করলাম জাস্ট নাও, এবং মোহনগঞ্জে প্রবেশ করলাম। আটপাড়া উপজেলায় মূলত যেগুলো দর্শনীয় স্থান আছে তার ভিতরে সব কোনোটাই আমার আকর্ষণ করে নাই। যেটা দর্শনীয় স্থানের বাদে মৃৎশিল্প যেটা আছে ওইটা আমাকে খুব বেশি টানছে আর কি। সো এইখানে গেলাম, ওদের সাথে গল্প করলাম, এবং ওদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর দিলাম, এবং আমি উত্তর দিতে পেরেও ভালো লাগতেছে। এই নিজের মানুষের মতো আড্ডা মারলাম, আড্ডা মেরে একটা জায়গায় রেস্ট নিলাম আটপাড়ায়, কোনো এক নাম না জানা ঘেরের পারে। তারপরে রওনা করলাম মোহনগঞ্জের উদ্দেশ্যে। আমার আবার যদিও এই রুট দিয়েই ব্যাক করতে হবে, নেত্রকোনা সদরে যাইতে গেলে মনে হয়। চলেন দেখা যাক, আগাই।